সবাইকে স্বাগত। দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড, 8 জনের বিভিন্ন মেয়াদের সাজা। গণপরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, নেওয়া হচ্ছে ইচ্ছে মতো, অনেক বাসে নেই ভাড়ার তালিকা, অভিযানে বিআরটিএ। হদিস নেই পাবনার বাদাই নদীর পাড়ে প্রায় 20,000 গাছের প্রায় 2 লাখ চারা বিতরণ করা হলেও চিহ্ন নেই বনায়নের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্থ পাচার এবং ঋণ জালিয়াতির দায়ে দুদকের 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে অর্থ পাচার মামলায় 7 বছর এবং ঋণ জালিয়াতির মামলায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার 78 লাখ টাকার সম্পদও বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। 11 আসামির মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছে 2 জন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এস.কে. সিনহা সহ 4 জনই পলাতক। জামিনে রয়েছেন 6 জন। তৎকালীন ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি গ্রেফতার রয়েছেন। 2019 সালের 9 ডিসেম্বর সিনহা সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত বছর 13 আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। দেশের কোনো প্রধান বিচারপতির প্রথম শাস্তি এটি। আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা, এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে আর কি। সেইটাই আমি বললাম কি যে মাননীয় বিচারপতির আজকে মাননীয় বিচারকের বন্ধ হয়নি গণপরিবহন, বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়। নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়ে 2 থেকে 3 গুণ। মহানগরীর ভেতরে চলাচলকারী পরিবহনগুলো নিয়ম অমান্য করছে বেশি। আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে অভিযান। মাশরাক রাহাতের রিপোর্ট। যাত্রীদের সঙ্গে বাস হেলপারদের এমন বাকবিতণ্ডা বাড়ছেই, কেননা অধিকাংশ যানবাহনে নেওয়া হচ্ছে নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়েও বেশি। সরকার নির্ধারিত যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে তার চাইতে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, দেখার কেউ নাই, দেখবে কে? কিলোমিটারে ঢাকায় বাস মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে 40 পয়সা। সে হিসেবে 11 কিলোমিটার দূরত্বের রাস্তায় ভাড়া বৃদ্ধির কথা 4 টাকা। সেখানে নেওয়া হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া। ভাড়া 2 গুণ বেড়ে গেছে, ডবল ভাড়া লিখছে। ডিজেলের দাম বাড়াইছে দেখে সব গাড়ি এখন ডিজেলে চলতেছে, সিএনজি চালিত গাড়ি খুঁজে পাওয়া যাইতেছে না। আমাদের দোষ দিতে কোনো লাভ নাই, এটা কোম্পানি বুঝবে। এটা কোম্পানি চিন্তা আমাদের যা চার্জ দেবে আমরা তার ভাড়া কাটতে হবে। যাদের নর্মাল স্যালারি, তো স্যালারিটা তো সেমই থাকতেছে, কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা ডে বাই ডে বাড়তেছে। তো বেঁধে দেয়া ভাড়া মানা হচ্ছে না সরকারি সংস্থা বিআরটিসির বাসেও। সব রুটে যে কোনো গাড়ি আপনার 3 টাকা বাড়াচ্ছে, এখন আমাদের 10 টাকা করে ভাড়া নিতে হবে। জোরপূর্বক যে তারা তাদের অধিকারটা আদায় করে নিচ্ছে আমাদের পকেট থেকে। অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে আজ কোনো সড়কে অভিযান পরিচালনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা শহরে হোক, ইন্টারসিটিতে হোক, যারা এই সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া হবে তাদের বিরুদ্ধে আপনার কঠোর শাস্তি নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থার মধ্যে জরিমানা আছে, কারাদণ্ড আছে, ভাড়া ফেরত, তিনটা ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। আজকে যারা ফেরত দিছে এইটা কি আরো ফেরত দিব ভবিষ্যতে, না এই ধরনেরই ভাড়া নিবে? এখন এখানে অভিযান চালাইলেন, একটু পরে যদি আরেকটা গাড়ি আসে আরেক গাড়িতে করলেন না, সেকেন্ড গাড়িটাতে যদি আপনার ওই আগের যে ওরা যে ভাড়া নিচ্ছে ওই ভাড়াই নেয়, তখন আপনি কি করবেন? মহানগরীর বাইরে দূরপাল্লার বাসে দূরত্ব যাই হোক, ভাড়া বেড়েছে গড়ে অন্তত 20 থেকে 100 টাকা। মাশরাক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডিজেলের পাশাপাশি গ্যাস চালিত গণপরিবহনেও বাড়ানো হয়েছে ভাড়া। এতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। নতুন ভাড়ার চার্ট টানায়নি অধিকাংশ গণপরিবহন। বিভিন্ন বন্দর থেকে বাড়তি ভাড়ায় ছেড়েছে পণ্যবাহী ট্রাক। এতে প্রভাব পড়বে পণ্যের দামের উপর। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত।
সড়কে গণপরিবহন চললেও স্বস্তি ফিরেনি জনমনে। অধিকাংশ বাসে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া নেওয়া হলেও নির্দেশনা মানছে না গ্যাস চালিত গণপরিবহনগুলো। যাত্রীরা অভিযোগ করেন ডিজেলের পাশাপাশি গ্যাস চালিত সব যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে তাদের। কেরোসিন পেট্রোলের দাম বাড়লো, কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস চালিত যেগুলো এগুলোর দাম বাড়ানো হয়েছে আর কি। ভাড়া অতিরিক্তের কারণে আমাদের তো আর ইনকাম সোর্স বাড়তি নাই, আমাদের ফ্যামিলি নিয়ে যাওয়া একটু প্রবলেমই দাঁড়ায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন তারা। সিরাজগঞ্জ হইতে ঢাকার ভাড়া ছিল হলো 250 টাকা। এখন সরকারি বিধি মোতাবেক যে ভাড়ার ইডা করছে সেটা এখন হলো আমরা হলো আর 50 টাকা বাড়ায় হলো 300 টাকা করে নিচ্ছি। সাথে মাসে প্রত্যেকের ভাই ভাড়া বৃদ্ধি, যে আমাদের তর্ক বিতর্ক হচ্ছে, তারা দ্বিমত পোষণ করছে যে এত ভাড়া বাড়ালেন কেন, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেমই হয়েছে। লঞ্চেও ভাড়া নিয়ে চলছে চরম অরাজকতা। বরিশাল ও ভোলা থেকে লঞ্চে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো কোনো রুটে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণেরও বেশি। অভিযোগ যাত্রীদের, আমরা এখন বিপদে আছি, এখন এই যে লঞ্চ ভাড়া বাড়াইছে, এখন তো আমরা যাইতে পারি না। এদিকে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার করায় দেশের বিভিন্ন বন্দর থেকে পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া নেওয়া হচ্ছে অনেক বেশি। পণ্য পরিবহনে খরচ বাড়ায় প্রভাব পড়বে দ্রব্যমূল্যে, বলছেন ব্যবসায়ীরা। আসলে ভাড়া বাড়লে স্বাভাবিকভাবে এটার একটা প্রভাব পড়ে, দামের উপরে প্রভাব পড়ে। কারণ যেই মালটি আমরা ঢাকাতে পৌঁছাতাম হয়তো 30,000 টাকা প্রতি ট্রাক, সেটা আমাদের এখন পড়ে যাবে প্রায় 40,000 টাকা। এই ব্যবসায়ীগণের সাথে পরামর্শ করে এই ভাড়াটা নির্ধারণ করা হয়, তাহলে হয়তো বা এই আমাদের এই যে আমদানিকৃত পণ্যের উপরে প্রভাব পড়বে না বা বাজার ঊর্ধ্বমুখী হবে না। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়বে জীবনযাত্রার ব্যয়। বিপাকে পড়বে সাধারণ মানুষ, মনে করছে সংশ্লিষ্টরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বাসে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকতে মালিক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ পুনর্নির্ধারিত হারে ভাড়া আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও গতকাল বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টেলিভিশন বিজ্ঞাপনের রেট কমানোর তৎপরতায় উদ্বেগ জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো। গতকাল সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে বিজ্ঞাপনের রেট বরং কমপক্ষে 30% বাড়াতে বিজ্ঞাপনদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়। গত 30 অক্টোবর নির্বাচিত অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির প্রথম এই বৈঠকে করোনাকালে সম্প্রচার শিল্পের উপর আসা অভিঘাত নিয়ে আলোচনা হয়। তা কাটিয়ে না উঠতেই টেলিভিশনে বিজ্ঞাপনের রেট কমাতে কোনো বিজ্ঞাপনদাতার অনৈতিক তৎপরতায় উদ্বেগ জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ খাতের আর্থিক সংকট কাটাতে বরং বিজ্ঞাপন রেট কমপক্ষে 30% বাড়ানোর অনুরোধ জানান সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী। আমরা শুনেছি যে বলা হচ্ছে যে 20 to 30% রেট কমানো, সেখানে কোনোভাবেই আমাদের এই টেলিভিশনকে সচল রাখা সম্ভব না যদি এই ধরনের কোনো একটা আঘাত আমাদের উপরে আসে। আমরা ন্যূনতম 30% বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনদাতা যারা রয়েছেন সবার কাছে, বহুজাতিক কোম্পানি রয়েছে, তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি তারা যে চিন্তা করেছে সেখান থেকে বেরোয় এসে আমাদের যে আমি বলবো আমাদের যে দাবি 30% বাড়ানোর, এটা যেন তারা মেনে নেয়। তাহলে হবে কি, আমাদের একটা উইন উইন সিচুয়েশন আমরা আসবো। টিআরপি বিষয়টা তো বলে যে এখন তো টিআরপি কম, তো মানে টিআরপি তো নাই আমাদের। তো সেখানেও আমরা বলতে চাই যে বিগত এই করোনাকালীন আগে 3 বছর বা 5 বছর যদি তারা দেখে একটা অ্যাভারেজ করে, তাহলে কিন্তু সেখান থেকে তারা টিআরপিটা পেয়ে যায় প্রত্যেকটা চ্যানেলে, এবং সেই রেকর্ড তাদের কাছেও আছে। এখানে আসলে ইচ্ছার বিষয়। যদি ইচ্ছা করি আমরা সমস্যার সমাধান করব, অর্গানাইজেশনের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে সমাধান করা খুব সহজ।
অ্যাডকোর অন্যতম পরিচালক ডক্টর রুবানা হক বলেন, সম্প্রচার শিল্পের উন্নয়ন হলে বিজ্ঞাপনদাতারাও এর সুফল পাবেন। কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সকলে একসাথে আছি এবং আমরা আশা করি যারা বিজ্ঞাপনদাতা তারাও আমাদের পক্ষে। দেয়ার আর নো সাইডস, উই আর অল ইন ইট টুগেদার। কাজে আমরা আশা করি যে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের দাবিটি মেনে নেবেন। সম্প্রতি অনুমোদন পাওয়া আইপিটিভি প্রসঙ্গে অ্যাডকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, এখন প্রতিযোগিতার যুগ, এর মধ্যেই টিকে থাকতে হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রচার আইন এবং সম্প্রচার নীতিমালা চূড়ান্ত প্রস্তুতে আছে এবং সেখানে ব্রডকাস্ট কমিশন হবে এবং আমাদের বিশ্বাস যখন এই নীতিমালা এবং আইন যখন হবে তখন এই ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যে ধরনের যে অনিয়মগুলো আছে বা অসামঞ্জস্য যেগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু এই নীতিমালার মধ্য দিয়ে কিন্তু একটা ইতিবাচক ইয়েতে পরিণতিতে আমরা যেতে পারব। বৈঠক শেষে অ্যাডকোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা, পরিচালক ও অভিনয় শিল্পীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। গাজনার বিল উন্নয়ন প্রকল্পের আওতায় বাদাই নদীর দুপারে 20,000 গাছ রোপণের কথা থাকলেও তার কোনো হদিস নেই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় বিস্তারিত উৎপল মিডিয়ার রিপোর্টে। গাজনার বিলের বদনপুর গ্রাম, এভাবেই প্রকাশ্যে স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে চলছে বৃক্ষনিধন। ওই ব্যক্তি জানান, স্থানীয় এক প্রভাবশালীর কাছ থেকে গাছগুলো কিনেছেন প্রায় 60,000 টাকা দিয়ে। না, আমার এটা জানা নাই, হয়তো সিঙ্গেল রাস্তা তো এখন এটা আমার জানা নাই। কত দিয়ে কিনছেন এই গাছগুলো আপনি? ওই আমি কিনছি 60,000 টাকা দিয়ে। আমরা তো জানিই না, বলতেইছি যে জানি যে মালিকানা, এখন আপনারা এসে বলছেন যে সরকারি কাটা। সরকারি গাছ লাগালে সরকারের গাছ অনুপতি সব বেচা যায় না। পরে অবশ্য গাছগুলো ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা জানান, এ গাছগুলো সরকারি, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় লাগানো হয়েছিল। যে পরিবেশ ভারসাম্য রাখার জন্য অবশ্যই এই বিষয়টা সরকার অনুরোধ করবে, ক্ষতি দেখার জন্য আসলে কারের সাথে জড়িত। আমাদের দেশের বৃক্ষ কাটাটা খুব অপরাধ, কারণ হচ্ছে যে বৃক্ষ রোপণ করাটা গভর্নমেন্টের একটা পলিসি, ভালো পলিসি। বন কর্মকর্তা আছে, তাদের সাথে আলোচনা করে জিনিসটা করা বলে সমাধান করা উচিত বলে। এ বিলেরই আরেক গ্রাম খয়রান, যে গ্রাম দিয়ে প্রবাহিত হয়েছে বাদাই নদী। গাজনার বিল উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে হয়েছে নদী খনন, নদীর দুধারে লাগানো হয়েছে গাছ, অথচ বাস্তবে জলমগ্ন এ বিলে নদী এবং গাছ কোনোটিরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কাজিরহাট থেকে বাদাই দিয়ে আপনার পুরাডাঙ্গা পর্যন্ত কোনো গাছ লাগানো হয় নাই, এমনকি কোনো জায়গায় তার র্যাকও নাই, বুঝছেন। লাগালে তো দেখতেন, আপনারাও দেখতেন, ঠিক আছে। দেখেন এই জুলার পর কোনো গাছ নাই তো। পাবনার ঐতিহ্যবাহী এ বিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বনায়ন সংকট। এ সংকট নিরসনে 2011-12 অর্থ বছরে বন বিভাগকে বাদাই নদীর দুধারে প্রতি কিলোমিটারে 1000 করে মোট 20,000 বৃক্ষরোপণ এবং 1,85,000 গাছের চারা বিতরণের কথা ছিল। তবে সে গাছের এখন আর কোনো হদিস পাওয়া যায় না। গাছ লাগাই নাই, তার মাটি পড়ার 2 বছর পরে মাটি কাটি উঠে গেছে, তার গাছ লাগাবি কোথা থেকে? দুই সাইডে যে দুটো ক্যানালে রাস্তা হওয়ার কথা বলতেছেন, সে রাস্তাও নাই, সে গাছালেও নাই। ওই গাছগুলো হয়তো ওগুলা লাগাইছিল, ও কাজ হয়তো কাটি বিক্রি করছে। কত প্রতাপশালী লোক আছে, প্রভাবশালী, যারা মাটি টাটি কাটে। এ ব্যাপারে বন বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। টেলিফোনে বিভাগীয় বন কর্মকর্তা নথি দেখে কথা বলার আশ্বাস দেন। এটা তো আমি না দেখে বলতে পারবো না, অনেক আগের কথা। এটা 16 সাল 17-14 সালের বিষয়, তো ওইটার ফাইল কোথায় কি আছে না আছে ওইটা আমার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা আমি তো না দেখে বলতে পারবো না। তবে বন বিভাগের একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট দপ্তরের একটি বিভাগীয় তদন্তে গাজনার বিলে বৃক্ষরোপণে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। কুষ্টিয়ায় এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে না হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতা। অন্যদিকে আওয়ামী লীগের বঞ্চিত প্রার্থীরাও অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কুষ্টিয়া প্রতিনিধি তাশরিক সঞ্চয়ের রিপোর্ট। কুষ্টিয়া সদর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসা ও মিরপুর উপজেলার অর্ধশতাধিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দলীয়ভাবে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বেশ কয়েকজন নেতা। এটা আমাদের কোনো সাংগঠনিক বা কোনো কিছু নিষেধাজ্ঞাও নাই। আমরা
ইউনিয়নের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিপক্ষে মাঠে নেমেছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান বিদ্রোহী নেতা। ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন জাসদ নেতারাও। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সবসময় মানুষের সাথে কাজ করে যাচ্ছে। নেতা কর্মীরা সবসময় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সুষ্ঠু ভোট দেখতে চায় এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। আওয়ামী লীগকে ঠেকানোর জন্যে না, আওয়ামী লীগকে বাঁচানোর জন্যে, তৃণমূলের আওয়ামী লীগকে বাঁচানোর জন্যে আমি প্রার্থী হয়েছি। আমাকে দিলে আমি চেয়ারম্যান নির্বাচিত হব, আমার প্রতিপক্ষকে দিলে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত হোক, ওনাকে আমি ওয়েলকাম জানাবো। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। এ ব্যাপারে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাই এখানে নির্বাচনটা যাতে সুস্থ হয়, কোনো জালিয়াতি না, কোনো সন্ত্রাসী কারবার এখানে চলবে না। এক কথায় কোনো ঝামেলা সৃষ্টি হবে না, শান্তপূর্ণভাবে যাতে জনগণ মানে যাকে ইচ্ছা, যাকে প্রয়োজন তাকে ভোট দিতে পারে এবং মানে মনের মতো প্রার্থী নির্বাচন করতে পারে। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমাদের যে 11 তারিখের নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আগামী 11 নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। 28 নভেম্বর দৌলতপুর উপজেলায় এবং বাকি 3 উপজেলায় নির্বাচন হবে পরবর্তী তফসিলে। তাফসীর সঞ্চয়, মাছরাঙা সংবাদ, কুষ্টিয়া। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 5টি ঘাটের মধ্যে মাত্র 2টি সচল রয়েছে। এতে ফেরি পর্যাপ্ত থাকলেও ঘাটে ভিড়তে পারছে না। ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের বাড়তি চাপ। এর প্রভাব পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এদিকে দুপুরে 2টি উইন্স বার্জের সাহায্যে ফেরি আমানত শাহের ইঞ্জিনের অংশ টেনে তোলা হয়েছে, অন্য অংশ তোলার কাজ চলছে। এ ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড, 8 জনের বিভিন্ন মেয়াদের সাজা। গণপরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। অনেক বাসে নেই ভাড়ার তালিকা, অভিযানে বিআরটিএ। হদিস নেই পাবনার বাদাই নদীর পাড়ে প্রায় 20,000 গাছের প্রায় 2 লাখ চারা বিতরণ করা হলেও চিহ্ন নেই বনায়নের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে বলে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।